ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর রাউন্ড অফ 32-তে মানে নকআউট পর্বের ম্যাচে আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে দুই ফুটবল সেন্সেশন ব্রাজিল এবং জাপান। তো জাপান কি পারবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে রুখে দিতে, নাকি বিদায় নিবে রাউন্ড অফ 32 থেকে? আসুন সেই প্রশ্নের উত্তরে আমরা একটু খোঁজার চেষ্টা করি। আমরা যদি জাপান এবং ব্রাজিলের লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ নিয়ে কথা বলি, সেটাই কিন্তু ব্রাজিলকে জাপান 3-2 গোলের ব্যবধানে হারিয়েছিল। তবে আজকের ব্রাজিল আর তখনকার ব্রাজিলের মধ্যে পার্থক্য ছিল, এখনকার ব্রাজিল দলটা যেমন একটু গুছানো এবং ভালো একটা কোচ আছে তাদের, তখনকার ব্রাজিল একটু মানে ভাঙাচোরা ছিল দলটার অবস্থা আর কি। দলের অনেক তারকা প্লেয়ারই ছিল না। সো এখনকার ব্রাজিল আর তখনকার ব্রাজিলের মধ্যে একটু ডিফারেন্স আছে। আর অপর দিকে আমরা যদি জাপানের কথা বিবেচনা করি, ধরেন এই ওয়ার্ল্ড কাপের কথাই ধরি, তারা কিন্তু নেদারল্যান্ড, সুইডেনের মতো শক্তিশালী ইউরোপিয়ান প্রতিপক্ষকে রুখে দিয়েছে, যদিও ড্র করেছে। আর তিউনিশিয়াকে হচ্ছে বিশাল ব্যবধানে তারা হারিয়েছে। তো জাপান যে এই ধরনের ফুটবল খেলে, এটা হচ্ছে এক ধরনের মানে, এটা যদি শুনেন তাহলে অবাক হয়ে যাবেন। জাপান হচ্ছে সায়েন্স এবং ফুটবলের একটা মিশ্রণ। তারা মানে ফুটবল নিয়ে রীতিমতো রিসার্চ করে, তাদের যে প্লেয়াররা আছে তারা ফুটবলের উপরে থিসিস করে। তাদের একটা স্ট্রাইকার আছে, সে হচ্ছে ড্রিবলিং এর উপর সে থিসিস করছে মাস্টার্সে। মানে তারা সায়েন্স এবং ফুটবলটাকে একসাথে মিশিয়ে মানে টেকটিক্স দিয়ে ফুটবলটাকে জয় করার চেষ্টা করতেছে। আরো অবাক করার বিষয় হলো, জাপান 100 বছর মেয়াদি একটা প্রজেক্ট হাতে নিয়েছে, যেটা তাদের টার্গেট হলো 2050 সালের ভিতরে তাদের ওয়ার্ল্ড কাপ জেতা আর কি। সেজন্য তারা টেকনিক্যালি, হ্যাঁ, কিভাবে সায়েন্স, এডুকেশন এবং স্পোর্টসকে একসাথে করে আগানো যায় এবং সেইভাবে জাপানকে কিভাবে বিশ্বকাপ জেতানো যায়, তারা সেইভাবে সায়েন্সের মানে সাহায্য নিয়ে তারা চাচ্ছে বিশ্বকাপ জিততে। তো এই জন্যই আপনারা যদি জাপানের ম্যাচগুলো লক্ষ্য করেন, দেখবেন যে তাদের যে কোচ ম্যাচ চলাকালীন সময় বিভিন্ন ইনস্ট্রাকশন দেয়, হোয়াইট বোর্ডে লেখে বা চিরকুটে লেখে, সে কঠিন হিসাব নিকাশ করে। সো জাপান আসলে সায়েন্স এবং স্পোর্টসের একটা কম্বিনেশন আর কি। তো এখন দেখা যাক তারা ব্রাজিলকে কিভাবে সেই সায়েন্স অ্যান্ড স্পোর্টসের কম্বিনেশন দিয়ে রুখে দিতে পারে, নাকি ব্রাজিলের লিগেসির কাছে তারা পরাজিত হয়। তো অপর দিকে যদি আমরা ব্রাজিল টিমটার কথা বিবেচনা করি, ব্রাজিল টিমটা কিন্তু প্রতি ম্যাচেই ভালো করতেছে, মানে আঞ্চলিকের আন্ডারে তারা ভালো ফলাফল দিচ্ছে আর কি। প্রথম ম্যাচ তো, দ্বিতীয় ম্যাচ তো, তৃতীয় ম্যাচ তারা কিন্তু ভালো ফলাফল দিচ্ছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু রাউন্ড অফ 32-তে উঠছে। সো একদিকে হচ্ছে ব্রাজিলের আরো আবার 5টা কাপ আছে, তাদের একটা অভিজ্ঞতা আছে, আর ল্যাটিন ফুটবলের তো একটা প্রভাব আছে, একটা ঐতিহ্য আছে। হ্যাঁ, শতবর্ষে একটা ঐতিহ্য তাদের হচ্ছে, মানে ব্রাজিলের হচ্ছে ফুটবলটা রক্তে মিশা, এটা হচ্ছে তাদের ঐতিহ্য। তো জাপানের সেই সায়েন্স, স্পোর্টস সায়েন্স এবং স্কিল ট্যাকটিক্স কি পারবে ব্রাজিলকে হারিয়ে দিতে? আবার ওইদিকে ব্রাজিলের যে এখন ডাগ আউটে যে থাকে, ডন বলা হয় যাকে, ডন কার্লো কার্লো আনচেলত্তি আর কি। তো সে কিন্তু ইউরোপের ফুটবলের মাস্টার মাইন্ড, ক্লাবগুলোতে সে অসাধারণ, মানে তারে সবাই চিনে। তার যে টেকটিক্স, কাম ব্যাক করে লাস্ট মোমেন্টেও সে ম্যাচ ঘুরাই দেওয়ার মতো ক্ষমতা রাখে। আবার ওইদিকে জাপানও হচ্ছে স্পোর্টস সায়েন্স দিয়ে এটাকে ফাইট দেওয়ার মতো ক্ষমতা রাখে। তবে আমি ব্যক্তিগতভাবে ব্রাজিলকে এগিয়ে রাখবো তাদের, কারণ তাদের একটা লিগেসি আছে, মাঠে ওই রকম প্লেয়ার আছে। সো ব্রাজিল ম্যাচে ভালো করবে, কিন্তু তারা আবার জাপানের ট্যাকটিক্সের কাছে, ফাস্ট ফুটবলের কাছে পরাজিত হয়েও যেতে পারে, কারণ গোল বলের খেলা। সো ম্যাচটা মূলত দুই কোচের মধ্যকার লড়াইটাই আসলে বেশি, কারণ দুইজনেই, একজন কোচ হচ্ছে থিসিস করা, রিসার্চ করা, পাবলিক, সে চাবে হচ্ছে সায়েন্স দিয়ে কিভাবে ব্রাজিলকে আটকে দেওয়া যায়। আরেকজনের হচ্ছে অভিজ্ঞতা এবং ব্রাজিলের লিগেসি। সো আমরা দারুণ একটা ফাইট দেখবো। একদিকে হচ্ছে সায়েন্স এবং স্পোর্টস, আরেকদিকে হচ্ছে ঐতিহ্য। সো এটা আসলে দারুণ হইতে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় কি, জাপান মানে যে ধরনের প্রজেক্ট নিয়ে নামছে, যে তাদের হচ্ছে 100 বছরের পরিকল্পনা, তারা 50 সালের ভিতরে বিশ্বকাপ জিততে চায়, তারা কিন্তু যথেষ্ট আগাচ্ছে। সো জাপানের একটা জিনিস তারা পিছায়া, যেমন জাপানিরা কিন্তু একটু ফিজিক্যালি একটু একটু ছোট। যদি আমরা ইউরোপিয়ান ফুটবলার বা ল্যাটিনদের থেকে তাদের ফিজিক্যালি একটু পিছিয়ে, আমার মনে হয় তারা যদি লম্বা চড়া হইতো, যে খেলা তারা খেলে, তারা কিন্তু এতদিনে বিশ্বকাপ জয় করে ফেলতো।
সো এইটারই তারা হচ্ছে সায়েন্স দিয়া, ফুটবলের ট্যাকটিক্স দিয়া কিভাবে কাটায় ওঠা যায় সেই টার্গেটে নিছে, এবং তারা কিন্তু ভালো অগ্রগতি করতেছে। সো সামনে ফুটবল ওয়ার্ল্ডের জন্য কিন্তু জাপান বড় ধরনের একটা থ্রেট। তারা কিন্তু ফুটবল বিশ্বকে মানে আস্তে আস্তে জানান দিচ্ছে যে এভাবেও ফুটবল খেলা যায়। নতুন একটা মানে টেকটিক্স নিয়ে তারা আসছে। আর ওইদিকে তো ব্রাজিল আছে, কার্লো আনচেলত্তির মতো মাস্টার মাইন্ড আছে। সো দারুণ একটা ফাইট হবে ম্যাচটাতে। তো আমি ব্যক্তিগতভাবে ব্রাজিলকে আগে রাখবো, কিন্তু জাপানও যে কোনো অঘটন ঘটায় দিতে পারে। আর হচ্ছে গোল বলের খেলা, একটা কথা তো বলতেই হয়, গোল বলের খেলা ম্যাচ চলাকালীন আসলে দেখা যাবে কে আগায় যায়। তবে ব্রাজিলকে যদি জাপান পরাস্ত করে ফেলে, তাহলে তো পোটলা বাইন্দা বাড়িতে যাওয়া ছাড়া উপায় নাই। কিন্তু ব্রাজিল যদি শুরুতেই মানে জাপানরে আটকে দিতে পারে, ভালো একটা ফুটবল আমাদের উপহার দিতে পারে, সেই জাপানের স্পিড এবং সায়েন্সকে তাদের ঐতিহ্যের অভিজ্ঞতা দিয়ে ব্লক করে দিতে পারে, তাহলে তো দুর্দান্ত ব্রাজিল ফ্যানদের জন্য। কিন্তু যদি ধরাটা খায়, তাহলে কিন্তু ব্রাজিলের আশা ভরসা বিশ্বকাপ এবারের মতো এখানেই শেষ। আবার 2030 সালে নতুন করে স্বপ্ন দেখতে হবে। সো এতটুকুর জন্য, ফলাফলের জন্য আমাদের আসলে আগামীকালের ম্যাচটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অ্যাজ এ ব্রাজিল ফ্যান, আমার ব্রাজিল টিমের জন্য বেস্ট অফ লাক। আর এশিয়ান হিসাবে জাপানও, জাপানের প্রতিও একটা ভালো লাগা কাজ করে, কারণ আমাদের এশিয়ান টাইগার জাপান। সো দুই টিমের জন্যই শুভকামনা। তবে আমি চাইবো ব্রাজিল জিতুক, তাদের বিশ্বকাপ খরাটা কাটুক, তাদের ঐতিহ্যটা আবার ফিরে আসুক। এটাই আমি চাইবো, যেহেতু আমি একজন ব্রাজিল ফ্যান।